হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করব। তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, আমি সবারটা দেখেছি। তো তোমাদের রিকোয়েস্টেই আমি ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্সের প্রবলেমগুলো নিয়ে চলে আসলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। পুরো ভিডিওতে দেখো ভাই, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু আমরা বুঝবো এখানটায়। প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে আমরা কনসেপ্ট বুঝবো, প্লাস প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে? আচ্ছা দেখো, এখানে যে কোয়েশ্চেনগুলো কনসিডার করা হয়েছে সেটা কি, ধারকের ধারকত্ব থেকে। তোমরা নিশ্চয়ই জানো, যারা এখনও পর্যন্ত আমার থিওরি ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি তোমরা অনেকে দেখছিলাম খুঁজে পাচ্ছিলে না। অ্যাকচুয়ালি যে ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্স, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে ছিল। সো সেটাকে আমি এখন ভাগ করে দিয়েছি। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যেই আমি ইলেকট্রিক ফিল্ড, তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল, এই ক্যাপাসিটর, এগুলো পড়িয়েছি। তো আমি পরে দেখলাম যে যেহেতু তোমরা খুঁজে পাচ্ছ না, তাই সেগুলোকে আমি আবার ভাগ করে দিয়েছি। সো ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা লিস্ট বানিয়ে দিয়েছি, ইলেকট্রিক পোটেনশিয়ালের জন্য একটা বানিয়ে দিয়েছি, ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিট্যান্সের জন্য বানিয়ে দিয়েছি। ক্যাপাসিটরটা বোধহয় আমি 1 শার্টের মধ্যেই কমপ্লিট করে দিয়েছিলাম। তো তোমরা একবার গিয়ে দেখে নাও, তাহলে কিন্তু যে ক্যাপাসিট্যান্স কি, একটা স্ফেরিক্যাল সেল বা স্ফিয়ারের জন্য ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি হয়, প্যারাল প্লেট ক্যাপাসিটার কেমন, মানে দেখতে কেমন হয়, তার ক্যাপাসিট্যান্স কেমন হয়, সমস্ত কিছু কিন্তু আমি এক্সপ্লেন করেছি। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ধারকত্ব মানে ক্যাপাসিট্যান্স, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স এর ইউনিট কী হবে। দেখো, ইন জেনারেল যে ইউনিটটা হয়, আগে ডেফিনেশন দেখো। ডেফিনেশন বলছে সি ইজ ইকাল টু কিউ বাই ভি। এইটা হচ্ছে কি তোমার ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন, সি ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে, তুমি বলবে এখান থেকে আমি তো ইউনিট ক্যালকুলেট করতে পারি। একদম, তুমি এর ইউনিট ক্যালকুলেট করবে কি, কুলম। দেখো কিউ মানে চার্জ, চার্জের ইউনিট তোমার কুলম, ভি ভোল্ট, তাহলে কুলম বার মানে কুলম ডিভাইডেড বাই ভোল্ট বা কুলম পার ভোল্ট, রাইট। এই কুলম পার ভোল্ট এইটাকেই আমরা বলে থাকি ফ্যারাডে। তাহলে এই যে 1 কুলম পার ভোল্ট এখানে লিখি, তাহলে এটাই কি অর, মানে এটাকে এখানে লিখে দিই অর ফ্যারাডে। বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুসারে ফ্যারাডে বলা হয়ে থাকে। তাহলে কী বুঝতে পারছি যে 1 ফ্যারাডে ইকুয়াল টু 1 কুলম পার ভোল্ট। ক্লিয়ার হয়েছে? সো ডেফিনেশনগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। যে 1 কুলম পার ভোল্ট এটাকে বলে থাকি আমরা 1 ফ্যারাডে। বাট এইখানে দেখো ফ্যারাডে বলে কোনো অপশন নেই, বাট একটা অপশনে বলেছে দেখো পিকো ফ্যারাডে। বি অপশন বলছে কুলম, তাহলে এটা হতে পারে না। সি অপশন বলছে মাইক্রোভোল্ট, এটা হতে পারে না। এটা ওরস্টেড, এটাও হতে পারে না। তাহলে একটা অপশনে পড়ে থাকছে এটা। এইবার এই যে পিকো ফ্যারাডে বলেছে, পিকো ফ্যারাডের মানে কি, তাই তো এখানে দেখে নাও, 1 পিকো ফ্যারাডে ইকুয়াল টু 10⁻⁻12 ফ্যারাডে। 1 ন্যানো ফ্যারাডে 10⁻⁻9 ফ্যারাডে। বুঝতে পারলে? এরকমভাবে আমরা রিলেশনগুলো করতে পারি, এগুলো জানি আমরা। তো এখানে যেহেতু ফ্যারাডে টার্ম এক জায়গাতে রয়েছে পিকো ফ্যারাডের মধ্যে, তাহলে আনসার কিন্তু অবশ্যই এটাই হবে। বুঝতে পারলে? পিকোটা রিপ্রেজেন্ট করছে জাস্ট 10⁻⁻12 ফ্যাক্টরটাকে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ব্যাসের একটি নিরেট গোলক, তার মানে এরকম বলছে একটা নিরেট গোলক রয়েছে, আর একটা কি বলছে, একটি ফাঁপা গোলককে, এখানে একটা আমি ফাঁপা গোলক দিলাম, মানে ভেতরে মাংস নেই। সো এখানে একটা ফাঁপা গোলক কনসিডার করলাম, একই বিভাবে আহিত করা হলো। তাহলে একেও তুমি ভি ভোল্টেজ দিয়েছো, মানে এদের মধ্যে যে কানেকশানটা, তার দরুন সাপোজ এদের মধ্যে কমন যে পোটেনশিয়াল সেটা ভি, বা তুমি যদি মনে করো যে না ভাই আমি এটা দেবো না, এর পোটেনশিয়াল ভি, এর পোটেনশিয়াল ভি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা আগে ভালো করে বোঝো, তারপরে আমরা সলিউশনের দিকে যাব। ঠিক আছে, বলছে একই বিভাবে আহিত করা হলো, মানে তাদের যে ভোল্টেজটা সেম। বুঝতে পারলে?
এবং চার্জটাও আই থিঙ্ক সেম হবে। যাই হোক, চার্জটা এখানে দেখার বিষয় নয়। তাহলে পরে তুমি কি বুঝতে পারছো যে দুটো তুমি স্ফেয়ার নিয়েছো, মানে মানে স্ফেয়ারের একটা সলিড স্ফেয়ার, একটা স্ফেরিক্যাল সেল বলতে পারো, তাদের একই ভোল্টেজ তুমি দিয়েছো। তাহলে কি হবে যদি একই ভোল্টেজ তুমি দাও? তাহলে আমরা কি জানি যে কিউ মানে প্রপোর্শনাল টু ভি। এই ক্যাপাসিটরের যে ডেফিনেশন পড়ি আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে চার্জটা কিন্তু অবশ্যই ভোল্টেজের সাথে সমানুপাতিক হয়, এবং এই সমানুপাতিক তুলতে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এই যে সি, এই সিটাকেই বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্স, বাংলায় বলে ধারকত্ব। বুঝতে পারলে? বাংলায় বলে ধারকত্ব, ইংলিশে বলে ক্যাপাসিট্যান্স। ওকে, তাহলে পরে যেহেতু দেখো ভোল্টেজ সেম, তাহলে চার্জটাও কি হবে? সেম হবে। সুতরাং এর মধ্যেও কিউ চার্জ আসবে, এর মধ্যেও কিউ চার্জ আসবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? দেখো, ফাঁপা গোলককে আধান বেশি হবে না, উভয়ের আধান একই থাকবে, একদম কারেক্ট, কারণ দুজনকে সেম পোটেনশিয়াল দিয়েছে, সুতরাং সেম কারেন্ট আসবে। মানে বুঝতে পারলে? তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে যে পরিমাণ তুমি ভোল্টেজ দেবে সেই পরিমাণ তুমি কি চার্জ পাবে। হ্যাঁ, মানে ভোল্টেজ যেমন দেবে তেমন তুমি চার্জ পাবে। সুতরাং মানে দুটো যে স্ফিয়ার তাদের মধ্যে কিন্তু একই পরিমাণ চার্জ কিন্তু থাকবে। ওকে, তাহলে অপশন তোমার বি কারেক্ট হবে, সিও হবে না, ডিও হবে না। 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককে তার ধারকত্ব কত হবে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই না, শুধু ফর্মুলা জানতে হবে একটুখানি। হ্যাঁ, তোমাদেরকে আগে আমি পড়িয়েছি, ভিডিওটা আবার দেখে নাও, একটা ওয়ান শট ভিডিও রয়েছে, ঠিক আছে? তাহলে সব কিছু বুঝে যাবে। একটা স্ফেয়ারের জন্য দেখো, সাধারণত তুমি পৃথিবী কনসিডার করতে পারো। আমাদের পৃথিবীর ক্যাপাসিট্যান্স কত থাকে? ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা হয়, এই যে স্ফেরিক্যাল সেল বলো বা স্ফেয়ার বলো, সেটা হয় তোমার সি ইকুয়াল টু 4πε0 ইন্টু রেডিয়াস। আর ইন জেনারেল যদি বলি আমি, ইন জেনারেল মিনস এটাই বলতে চাইছি যে সাপোজ এরকম একটা স্ফিয়ার রয়েছে তোমার কাছে, ওকে, মানে এরকম একটা স্ফিয়ার রয়েছে। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, এরকম একটা স্ফিয়ার রয়েছে এবং এর চারিদিকে আরেকটা স্ফিয়ার রয়েছে, আরেকটা স্ফিয়ার রয়েছে। এই স্ফিয়ারটা রেডিয়াস সাপোজ এ, এর রেডিয়াস সাপোজ বি। বুঝতে পারলে? এবার সাপোজ তুমি কি বললে যে বি যে স্ফিয়ার রয়েছে সেটা গ্রাউন্ডেড। এটা করে তুমি ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করে যে ক্যাপাসিট্যান্সটা পাবে সেটা হচ্ছে কি সি ইকুয়াল টু 4πε0 এ ইন্টু বি বাই বি মাইনাস এ, এইটা বলতে পারো। আর আমরা এটা বলতে পারি যে সি ইকুয়াল টু 4πε0 1/a মাইনাস 1/b। বুঝতে পারলে? এইটা তোমার জেনারেল ফর্মুলা। এটা তোমার জেনারেল ফর্মুলা। আবার সাপোজ এই বি, ইফ এরকম যদি হয়, আমি এগুলো সব থিওরি ক্লাসে বলেছিলাম, ইফ বিটা মানে বি এর ভ্যালু যদি অনেক ইনফাইনাইট হয়ে যায় তখন সেটা কেমন হয়? তখন সি ইকুয়াল টু দেখো 4πε0 তো থাকবেই কনস্ট্যান্ট, 4πε0। আমি এটাকে দেখছি বা এটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যদি এটাকে ক্যান্সেল করে দেখো, তাহলে বি ইনফাইনাইট, তাহলে 1/ইনফাইনাইট মানে 0, তাহলে 1/বি 1/a মাইনাস 0 মানে কি এটা উপরে চলে আসবে। মানে এরকম বলতে পারি আমি 1/1/a মাইনাস 0। ওকে, তাহলে এখান থেকে তুমি বলবে যে সি ইকুয়াল টু 4πε0 ইন্টু এ। এটা এইটা তোমার কি বলে ক্যাপাসিট্যান্স। একটা স্ফিয়ার মানে স্ফিয়ার বা স্ফেরিক্যাল সেল, তার জন্য ক্যাপাসিট্যান্স তোমার 4πε0 ইন্টু এ। সাধারণত এই যে বি রেডিয়াসের যে
সেলটা আমি ক্যান্সেল করেছি, এটাকে গ্রাউন্ডেড করে দিয়েছি। ম্যাক্সিমাম তোমার মানে প্রবলেমে গ্রাউন্ডেডই দেবে আর কি, ঠিক আছে, তো চাপের কিছু নেই। এবার প্রবলেমটাই দেখো বলেছে তোমাকে, কোশ্চেনটাই বলেছে কি আচ্ছা স্ফেয়ার বা স্ফেরিক্যাল যে সেল তার রেডিয়াসটা বলে দিয়েছে 1 মিটার, ফ্যারাড এককে তো ধারকত্ব কত, তাহলে রেডিয়াসটা তোমাকে বলে দিয়েছে, তাহলে সাপোজ আমি জানি কি রেডিয়াস মানে এ ইকুয়াল টু আমি জানি সামথিং 1 মিটার আই থিঙ্ক। তাহলে এ হচ্ছে তোমার রেডিয়াসটা হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলে ক্যাপাসিট্যান্সটা বের করো, তাহলে তুমি বলবে সি ইকুয়াল টু 450 ইন্টু 1 মিটার, মানে যেহেতু এখানে রেডিয়াসটা থাকে আর কি, তাহলে যে 450 এর ভ্যালু কত হয়ে থাকে এটা আমরা সবাই জানি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মাইনাস 9 সরি এত ইন্টু এখানে 1, সো 1 লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে এত ফ্যারাডে হবে, হ্যাঁ এত ফ্যারাডে হবে। 1 সেকেন্ড, ওকে, তাহলে এত ফ্যারাডে তোমার আনসার হবে। অপশন দেখো, অপশন ডি তোমার কারেক্ট হবে। সি বলছে, আই থিঙ্ক এখানে তোমার ডিটা কারেক্ট হবে। তোমরা একবার চেক করে দেখো যেটা কোনটা আনসার আসছে। আমার তো এটাই আসবে, কারণ 450 ভ্যালু পাবো এটা। এবার যদি মানে 450 যদি মিডিয়াম থাকতো তাহলে ইপসিলন হতো, মানে সেগুলো ডিফারেন্ট জিনিস। যাই হোক, তাহলে এটা আনসার হওয়া উচিত, কিন্তু এখানে সি বলছে মানে এটা বলছে, যাই না, এটা তো হওয়া উচিত নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 4 নম্বরটা বলছে যে একটি গোলাকার মানে গোলাকার তরল বিন্দু ধারকত্ব 1 মাইক্রোফ্যারাডে, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত করা হলো। তাহলে কি বলছে, একটা বড় একটা গোলক ছিল, মানে স্ফিয়ার ছিল, ঠিক আছে। এইবার এইটাকে কি করা হচ্ছে, এটাকে ভাঙা হচ্ছে, ভেঙে নিয়ে এরকম ছোট ছোট বের করা হচ্ছে, ঠিক আছে, এরকম ছোটো ছোটো বের করা হচ্ছে। তাহলে এখানে 8টা হয়ে গেল। তাহলে তুমি কি করতে পারো, তোমাকে বের করতে বলেছে ধারকত্ব, তাহলে দেখো তুমি কি করতে পারো। 4 নম্বর কোশ্চেন নাম্বার 4, ওকে। তাহলে এইখানে দেখো কি করা যেতে পারে, কোথায় গেল এটাই, হ্যাঁ, একটা বিন্দু যার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাডে, সো এরকম একটা স্ফিয়ার নি 1 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে, এটা পেলাম আমরা, একটা স্ফিয়ার পেয়ে গেলাম। আচ্ছা ধারকত্বটা লিখে রাখি, 1, এটার যে ক্যাপাসিট্যান্স এটা কত, 1 মাইক্রোফ্যারাডে। ওকে, তো এখানটা দেখো 8টা মানে 8টাকে দিয়ে তুমি একটা বড় তৈরি করছো, বা এরকম ভাবতে পারো তুমি, তাহলে এটাকে তুমি ইকুইভ্যালেন্ট করে দাও, এরকম ছোট ছোট তুমি 8টা নিয়ে নাও, এরকম একটা, আচ্ছা এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম 8খানা রয়েছে, ঠিক আছে। দেখি 1 2 3 4, আর একটা দিয়ে দিই, তাহলে 8টা হয়ে যাবে। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি, কিন্তু এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। দেখো বোঝো জিনিসটা, মানে কি, তাহলে একটা বড় একটা গোলক ছিল, সেখান থেকে তুমি ছোটো ছোটো 8টা গোলকে ভেঙে ফেলেছো। তাহলে বড় যে গোলকটা তার রেডিয়াসটা তুমি কনসিডার করলে সাপোজ ক্যাপিটাল আর, আর এদের যে রেডিয়াস সেটা তুমি কনসিডার করছো স্মল আর করে, সবার হচ্ছে তোমার কি স্মল আর করে রেডিয়াস তোমার, ওকে। তাহলে একটা জিনিস তুমি বুঝতেই পারছো, একটা বড় গোলককে ভেঙে তুমি 8খানা গোলককে ভেঙে দিয়েছো, তাহলে এর যে ভলিউম সেটা কত হবে, 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, এখানে কত 8খানা রয়েছে, 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব হবে।
তাহলে এখানে দেখো 4 পাই কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকছে আর কিউব ইকুয়াল টু 8r³ রাইট। তাহলে এইখানে তুমি পাবে যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2r পেয়ে যাবে, কারণ 8 মানে কি, তাহলে 2-এর আমি কিউব করতে পারি, সেটা করলে আমি 8 পাবো আমি রাইট। তাহলে এইখানটা আমার 8 পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এইটা তুমি একটা রিলেশন পেলে যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 টাইমস ইন্টু স্মল আর। ওকে ফাইন। আচ্ছা, প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে? তাহলে যেহেতু এটা মানে গোলকের ধারকত্ব কত হয়, ফর্মুলা বলো। 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, এটা বড় গোলকের জন্য বললাম আমি, আর এটাকে বড়োর জন্য আচ্ছা নর্মাল রাখলাম, আর ছোটোটার জন্য কি বলবো, সি প্রাইম বলি, 4πε0 ইন্টু স্মল আর রাইট। তাহলে প্রতিটি ছোট গোলকের জন্য বলেছে, সুতরাং 4πε0, স্মল আর ভ্যালু কত বাবা, ক্যাপিটাল আর বাই 2 হবে, সুতরাং ক্যাপিটাল আর বাই 2 লিখে দিই আমি। তাহলে যে এই যে 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, তার ভ্যালু কত, সি, তাহলে সি বাই 2, এইটা তোমার আনসার হচ্ছে। বুঝতে পারলে? এবার সি এর ভ্যালু যদি বলে দেয় তাহলে তুমি পুট করে দাও। সাপোজ তোমাকে সি এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে সি প্রাইম ইকুয়াল টু, সি এর ভ্যালু কত বলেছে বাবা, 1 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে 1/2 মাইক্রোফ্যারাড তোমার আনসার হবে। বুঝতে পারলে? যেহেতু এখানে সি এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাডে। ওকে, জাস্ট পুট করে দিয়েছি, কিছুই না, সিম্পল জিনিস। এইটা আনসার তোমার, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেন দেখো, একই রকমের কোশ্চেন বলছে 64টি বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো। আগেরটা ছিল একটা বড় বিন্দু, সেটা ভেঙে গেছে, ভেঙে ছোটো ছোটো 8খানা বিন্দুতে পরিণত হয়েছিল। বাট এবার বলছে যে 64টি বিন্দু মিলিত হয়ে বড় বিন্দু উৎপন্ন করলো। ছোটো ছোটো 64টি বিন্দু, বিন্দু মানে তুই বুঝবে এখানে স্ফিয়ারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, স্ফেরিক্যাল সেল হবে। আচ্ছা, যদি প্রতিটি বিন্দু ধারকত্ব সি, ভোল্টেজ ভি, আধান কিউ হয়, তবে বড় বিন্দুর ধারকত্ব কত হবে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। তাহলে তুমি কি করবে, 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তাহলে 64খানা, তাহলে তুমি প্রথমেই ক্যালকুলেট করো, কারণ ভলিউম দিয়ে তুমি ক্যালকুলেট করবে, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট, তাই না। 64টা স্ফিয়ার মানে জলবিন্দু বলো বা যাই বলো না কেন, বিন্দুর যে ভলিউম মানে 64টার, বুঝতে পারলে, সেটা যদি সাম করে দাও, প্রত্যেকটা যদি সাম করো তাহলে বড়টার পেয়ে যাবে তুমি। তো সেটা আমরা এখানে করছি। এটা বাই 4/3 পাই আর কিউ ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। তাহলে এখানে 4/3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে 64কে আমি লিখতে পারি 4 তার হোল কিউব, লেখা যেতে পারে। তাহলে এখান থেকে তুমি 4r ইকুয়াল টু ক্যাপিটাল আর বা স্মল আর ইকুয়াল টু আর বাই ক্যাপিটাল, সরি আর বাই 4, এটা পাচ্ছ তুমি, ঠিক আছে। এবার কি কি বলেছে দেখো ইনফরমেশনগুলো। বলছে প্রতিটি বিন্দু ধারকত্ব সি, বিভব ভি, আধান কি। তাহলে বড় বিন্দু ধারকত্ব কত হবে? তাহলে যেহেতু গোলক, ধারকত্ব ক্যালকুলেট করতে পারি আমরা ইজিলি। সো ধারকত্ব সি ইকুয়াল টু 4πε0, এটা ক্যাপিটাল আর, বড়োর জন্য বললাম, সি প্রাইম ইকুয়াল টু 4πε0 ইন্টু স্মল আর। ওকে, তাহলে ক্যাপিটাল আরটা বড়টার জন্য বলছি, আর স্মল আরটা ছোটোগুলোর জন্য বলছি। আমাকে কি জানতে, মানে আমাদের কি জানতে চাইছে অ্যাকচুয়ালি বড় বিন্দুর জন্য। তাহলে বড় বিন্দুর জন্য এটা জানতে চাইছে আমাদেরকে। তাহলে এই যে ক্যাপিটাল আর এর জায়গায় তুমি মান বসিয়ে দাও। তাহলে সি ইকুয়াল টু 4πε0, ক্যাপিটাল আর মানে তুমি লিখবে 4 ইন্টু আর লিখবে, রাইট। এইবার আচ্ছা এই দিকে, হ্যাঁ এবার কি মানে এখান থেকে অ্যাকচুয়ালি চলছে 4, তাহলে 4, আচ্ছা এখানে লিখি সি ইকুয়াল টু 4 টাইমস সি প্রাইম বলতে পারি আমি। সি প্রাইম তোমার ছোটো ছোটোগুলোর জন্য,
বা তুমি এরকমও বলতে পারো যে এটাকে প্রাইম দিয়ে দাও, এটাকে জাস্ট নর্মাল রাখো, এটাকে প্রাইম দিয়ে দাও, এটাকে নর্মাল দেখে এটাকে সি হবে, এটাকে প্রাইম করে দাও। ঠিক আছে, তাহলে 4 ইন্টু সি হবে। সি এর ভ্যালু যদি বলে দেয় তাহলে তুমি লিখে দেবে, তাহলে এখানে বলেনি, তাহলে তোমার আনসার তোমার বি হচ্ছে। বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে দুটি গোলাকার পরিবাহী, মানে এরকম দুটো গোলাকার পরিবাহী রয়েছে এ আর বি, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে। সো কোশ্চেন নাম্বার 6, সো এরকম রয়েছে দুটি পরিবাহী, তাই তো, গোলাকার পরিবাহী। তাহলে এখানে একটা পরিবাহী আঁকলাম, আর আর এইখানে একটা পরিবাহী, একটা সেম সাইজ করে দিই মোটামুটি। ঠিক আছে, দুটো পরিবাহী পরস্পর আমি এঁকে দিলাম। এটা একটা রেডিয়াস রয়েছে, এটার কিন্তু একটা রেডিয়াস রয়েছে। রেডিয়াসগুলো কি বলেছে? হ্যাঁ, 1 মিলিমিটার আর 2 মিলিমিটার। তাহলে এরকমভাবে লিখি আমি, এটা তোমার এ, এটা তোমার বি। তাহলে রেডিয়াস 1 মিলিমিটার আর এ রেডিয়াস 2 মিলিমিটার। বুঝতে পারলে? ফাইন। এবং এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। ব্যবধান বলতে সেন্টার থেকে কনসিডার করা হবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে তুমি যে ডিস্টেন্স, বা এখানে তুমি দেখাতে পারো, সেটা ডি ইকুয়াল টু কত বলবে? 5 আই থিঙ্ক, রাইট? 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স পেয়ে গেলে, রেডিয়াস পেয়ে গেল। এবার কি জানতে চেয়েছে? পরিবাহী দুটি সুষমভাবে আহিত, তাহলে ইউনিফর্মলি চার্জ রয়েছে, তাহলে এর মধ্যে কিউ চার্জ, এর মধ্যেও কিউ চার্জ রয়েছে। ইউনিফর্মলি বলেছে। যদি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়, তবে সাম্য অবস্থায় এ ও বি গোলকদ্বয়ের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্রের অনুপাত কত হবে? বুঝতে পারলে? তাহলে এইখানটায় এ বি মানে কানেক্ট করে দিয়েছি আমি, কানেক্ট করার পর সাম্য অবস্থায় আসবে। এদেরকে এইভাবে কানেক্ট করে দিই, এইভাবে একটুখানি কানেক্ট করে দিলাম। পরিবাহযুক্ত দিয়ে করা হয়, তবে সাম্য অবস্থায় গেলে গোলকটির পৃষ্ঠ, মানে পৃষ্ঠের তড়িৎ ক্ষেত্র কাকে বলে? দেখো, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ ভি ইন জেনারেল ইন ওয়ান ডাইমেনশনের জন্য আমরা লিখতে পারি যে ই এটাও ভেক্টর দেওয়া হয়ে থাকে মাইনাস ডিভি ডিএক্স আই ক্যাপ। সাপোজ এটা এক্সের জন্য বললাম, এক্স কম্পোনেন্টের জন্য। জাস্ট আমি যদি ম্যাগনিটিউড কনসিডার করি, জাস্ট ম্যাগনিটিউড, তাহলে মাইনাস লেখারও কোনো দরকার নেই। বুঝতে পারলে? তাহলে ভোল্টেজ বাই ডিস্টেন্স, এটা ইম্পর্টেন্ট। তাহলে এই দুজনের মধ্যে যেহেতু চার্জ সেমভাবে ডিস্ট্রিবিউট রয়েছে, সুতরাং এদের ভোল্টেজটাও সেম হবে। তাহলে ভোল্টেজটাও সেম হয়ে গেল। এবার তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবে। সো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন বলছে যে ভোল্টেজ বাই ডিস্টেন্স, এটা এর জন্য বললাম। তাহলে ভোল্টেজ কত বাবা? হ্যাঁ, দুজনারই ভোল্টেজ সেম, রাইট? কোশ্চেনটা দেখে একবার। ঠিক আছে, দুজনেরই ভোল্টেজ সেম, তাহলে এটা একটা গেল। সিমিলারলি তুমি বলবে যে না ভাই ইবির জন্য বলো আমাকে। সো ইবির জন্য একটা ভোল্টেজ তুমি পাবে, একটা ভোল্টেজ তুমি পাবে, যেহেতু ভোল্টেজ সেম, সুতরাং বাই ডি। আচ্ছা, তাহলে এখানে ক্যাপাসিট্যান্স আমরা বের করতে পারি। সুতরাং সি ইজ ইকুয়াল টু, যেহেতু গোলক, 4πε0 ইন্টু, মানে আচ্ছা এটাকে এরকম করি, এটা এ দিয়ে দিই, তাহলে এই গোলকটার জন্য হচ্ছে, আর রেডিয়াসটা তোমার 1 মিলিমিটার।
আর এ, এখানে সি এ ইকুয়াল টু 4570 ইন্টু আর এ 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। 4570 এত মিলিমিটার লেখার দরকার নেই, ব্র্যাকেটে লিখে রাখি। যে কোনো একটা ডাইমেনশনে নিয়ে আসতে হবে, রাইট, মানে একটা ইউনিটে নিয়ে আসতে হবে। এটা যেহেতু মিলিমিটারে আছে, তাহলে এক কাজ করি, দূরত্বটাকে মিলিমিটার নিয়ে চলে আসে। তাহলে দূরত্বটা কত বলেছে? 5 সেন্টিমিটার বলেছে। সুতরাং দূরত্ব তোমার ডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে ডি ইকুয়াল টু কত মিলিমিটার হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ও সরি, এখানে তোমার 30 সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটার আসবে, সুতরাং 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এই 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে এত মিলিমিটার, রাইট। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টো ডেকাগ্রাম, কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসি সেন্টিমিলি, ডেসি সেন্টিমিলি, বুঝতে? তাহলে 1 ঘর আছে, আচ্ছা অসুবিধা নেই, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। এটা পেলাম আমরা, ওকে। তাহলে এখানে তুমি এক কাজ করো, ঠিকই তো আছে বাবা, ঠিক আছে। তাহলে 4πε0 এত ফ্যারাডে বলে রাখি, ঠিক আছে। ফ্যারাডে ঠিক মিলিমিটার এককে আছে, তো মিলিমিটার এককে আছে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। একই রকমভাবে আমি যদি দ্বিতীয় কেসটা যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে যে সি বি লিখবো আমি, সেটা কত বলবো বলো? 4πε0 ইন্টু আর বি। আর বির যে ভ্যালুটা সেটা কত বলে দিয়েছে এখানে? 2 মিলিমিটার। তাহলে তুমি বলবে যে সি বি ইকুয়াল টু, এটা 2 মিলিমিটার, তাহলে যা 2 মানে 8 মিলিমিটার ফ্যারাডে। বুঝতে পারলে? তাহলে পরে হয়ে গেল, ক্যাপাসিটরসগুলো হয়ে গেল। এবার ক্যাপাসিটার যদি তুমি জানো, তাহলে কি করতে হবে? তুমি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি বলতে পারো তুমি, রাইট, বা কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি বলতে পারো, এটা তুমি জানো। আমাদের দরকার ইলেকট্রিক ফিল্ড, সুতরাং ভোল্টেজ বাই ডিস্টেন্স করতে হবে। তো ভোল্টেজ কত বাবা? ভোল্টেজ তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবে, রাইট। এই লাইন লেখার থেকে এটি লিখি, ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় আমি এই মানগুলো বসাতে পারি। তাহলে সি মানে সি এ বলবো, এখানে ভোল্টেজ সবার মধ্যে সেম, ওকে। তাহলে আমি এইখানে যে ই এ মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে চাইছিলাম, তাহলে ভি ভি মানে কত? আচ্ছা, এগুলোকে পরে লিখি, বেশি বেটার হবে, তাই না? তাহলে ই এ ইকুয়াল টু ভি বাই ডি, ভি মান কত বলো তো? কিউ বাই সি এ, ডি, ডি মানে তোমার 5 সেন্টিমিটার, ওকে। কি লিখলাম রে বাবা? এটা ভি এর মান পুট করলাম, বাই 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 মানে ভি বাই ডি হবে 5 সেন্টিমিটার, 5। কিউ তো কনস্ট্যান্ট, সি এটা ভ্যারি করছে, সুতরাং ই এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি এ মানে 4πε0, 0
এখানে ইন্টু 5, ঠিক লিখলাম, 5 to ডিস্টেন্স। ওকে, এটা পাচ্ছ তুমি। সিমিলারলি তুমি বলবে যে ই বি দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই সিবি ইন্টু 1/2, সরি 2 বলছি 5, বিকজ ডিস্টেন্স তোমার 5 রয়েছে। এবার সিবির ভ্যালু কত বের করেছো সেটা তুমি কোড করে দাও। সিবির ভ্যালু তোমার এসছে 4570 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা, এখানে সিবির ভ্যালুটা কিন্তু এটা নয়, সিবির ভ্যালুটা 4570 ইন্টু সামথিং রয়েছে। সিবির ভ্যালুটা 2 দিয়ে গুণ আছে, মানে 8 হয়, এটা 4 হয় না, এটা 8 হয়, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে রয়েছে 8 ইন্টু 5। তাহলে আমি যদি এবার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিয়ে রেশিও নিই, তাহলে কি লিখবো আমি? ই এ বাই ই বি ইকুয়াল টু ই এর মান কত বাবা? কিউ ডিভাইডেড বাই 4570 ইন্টু 5 ডিভাইডেড বাই ই বি কিউ divided by 8570 into 5। এইখানে দেখো যেহেতু রেশিও নিচ্ছ তুমি, সুতরাং কিউ উড়ে যাবে, 570 উড়ে যাবে, এইখানে 8, এখানে 4, তাহলে এখানে শুধুমাত্র একটা 2 পড়ে থাকবে, আর এই 5 কেটে যাবে। তাহলে আলটিমেট EA to EB ইকুয়াল টু EA মানে তোমার 1/something, মানে এখানে 1 রয়েছে মেনলি, সো 1 ডিভাইডেড বাই এটা তোমার কপি 2। ওকে, এটা তোমার 2 হবে। তাহলে এখান থেকে তুমি লিখবে EA is to EB that is equal to 1:2। এটাই তোমার আনসার। উইকটা আসলে কেন বাবা? আচ্ছা, এখানটা মিস্টেক করেছি আমি, দেখো এটা 1 ফাইন, এটা ডিভাইডেড বাই 1/1 রয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? আলটিমেট 2টা পরে চলে আসলো, মানে 2/1 হয়ে গেল। এইবার যদি আমি রেশিও নিই, সুতরাং এইটা ইকুয়াল টু 2:1। বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে প্রবলেমগুলো সব সলভ করতে হবে। হ্যাঁ, একই টাইপের কোশ্চেন রয়েছে, এটা করলাম বোধহয় এখন আমি। আনসার মিলে গেছে না? 2:1 মিলে যাওয়ার কথা, 2:1, হ্যাঁ মিলে গেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা কিন্তু সবাই বাড়িতে করবে, হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, বিকজ এই ধরনের কোশ্চেন এখনই করালাম। সেকেন্ড চার্জ শেষ হয়ে গেছে আমার। চার্জ শেষ হয়ে গেছিলো আমার, সো সরি। তো বুঝতে পারলে? আর এই কোশ্চেনটা তোমার বাড়িতে করবে, কারণ একই ধরনের কোশ্চেন, এই কোশ্চেনটাও একই ধরনের, প্লাস এই কোশ্চেনটা একই ধরনের। এই দুটো তোমরা বাড়িতে করো, না পারলে আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে? তো এই দুটো তোমরা চেষ্টা করো। আর আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা যেটা আমাকে বলেছিলে সেটা আমি একটু বলে দিই, দুজন বোঝাতে বলেছিলে। সেটা হচ্ছে গিয়ে ধরো
এটা জাস্ট যে দুজন মানে বুঝতে যারা বুঝতে পারেন তাদের জন্য। তোমার কাছে মনে করো একটা স্ফিয়ার রয়েছে, রাইট? তোমার কাছে একটা স্ফিয়ার রয়েছে, গোল স্ফিয়ার। দেখো এইবার এর মধ্যে তুমি চার্জ দিয়ে দিয়েছো, মানে একটা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, সাপোজ কনসিডার করে নাও, বুঝতে পারলে? তার জন্য তোমাকে বললো যে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড এবং কি বলে পোটেনশিয়াল বের করতে বললো। এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস রয়েছে। তোমাকে যদি বলা হয় যে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত বের করো, দেখো তুমি প্রথমে কি করবে, এখান থেকে একটা ছোট একটা স্টিপ কনসিডার করবে, এইটুকুনি, রাইট? তাহলে একটা এলিমেন্টারি চার্জ হয়ে গেল এখানটা, এখানে ডিকিউ তুমি চার্জ পেয়ে গেলে। এই ডিকিউ চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? একদম সিম্পল ব্যাপার, ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর ডিরেক্টেড হওয়ার কথা, ঠিক? তাহলে এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। এই ইলেকট্রিক ফিল্ডটা দেখো তুমি দুটো কম্পোনেন্ট পাচ্ছ, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট। ক্লিয়ার হয়েছে? যেখানে একটা অ্যাঙ্গেল ধরে নাও, তাহলে এটা মনে করো এখানে থিটা অ্যাঙ্গেলে ছিল, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও নিশ্চয়ই থিটা হবে। তাহলে এদিকটা তোমার হয়ে গেল ডিই, দেখো যেটা থিটা থাকে সেটা কি হয়, কস হয়ে যায়, আর যেটা থিটা থাকে না সেটা হয়ে যায় সাইন। তাহলে এই দিকটা, এই দিক বরাবর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর তোমার কস কম্পোনেন্ট পাচ্ছ, নেগেটিভ ওয়াই বরাবর তোমার পজিটিভ সাইন কম্পোনেন্ট পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে আমাকে একটা কথা বলো, তুমি যখন এই পয়েন্টটা দেখলে, সিমিলারলি যখন তুমি এই পয়েন্টটা দেখবে একদম অপোজিট পয়েন্ট, তখন তোমার কি মনে হবে যে এখান থেকে তো একটা যাচ্ছে, দিয়ে এইটা এইখানে এসে ভাগ হয়ে যায়, ওই মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এদিক বরাবর, এটা ডিই ভেক্টর, এবং এটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, যেহেতু এইটা কস থিটা, তাহলে এটা তুমি বলবে ডিই কস থিটা, আর এদিকটা তুমি বলবে যে ডিই সাইন থিটা। ভালো করে তাকিয়ে দেখো, এইদিকেও একটা কস কম্পোনেন্ট পাচ্ছ, এইদিকে কস কম্পোনেন্ট পাচ্ছ, এবং ভ্যালু সেম। এইদিকে একটা সাইন কম্পোনেন্ট পাচ্ছ, এইদিকে একটা সাইন কম্পোনেন্ট পাচ্ছ, তাহলে ভ্যালু সেম। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড, দেখো এরকম তুমি কি এইটুকুনের জন্য করলে, এটা তুমি টোটালটা ইন্টিগ্রেশন করো, জিরো থেকে 2π পর্যন্ত, তোমার যে ভ্যালুটা আসবে এটা কিন্তু অবশ্যই জিরোই আসবে, বুঝতে পারলে? নেট যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত পাচ্ছি আমরা এখানে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে আমাদের জিরো আসছে, বুঝতে পারলে? তাহলে পোটেনশিয়াল কত হবে? ভালো কোশ্চেন। বাট ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে একটা রিলেশন রয়েছে, কত? এটা যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর বলি, তাহলে মাইনাস ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড বলছে জিরো, তাহলে জিরো ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। ম্যাগনিচিউড নিয়ে নিলে পরে এখানে মাইনাসটা থাকবে না, তাহলে এখানে তুমি জাস্ট লিখবে ডিভি ইকুয়াল টু জিরো ইন্টু ডিএক্স। বুঝতে পারলে কোথায় গেল? হ্যাঁ, এটা পাচ্ছ তুমি, তাহলে এটাতে গুণ করলে পরে হবে। এবার পোটেনশিয়ালটা যদি ভাঙি আমরা, তাহলে এটা ভি ইকুয়াল টু জিরো ইন্টু ডিএক্স প্লাস সি, কারণ এটা এই যে ইন্টিগ্রেশনটাকে ভাঙলে পরে এখানে একটা সি আসবে, কারণ এখানে লিমিট আমি দিইনি। তাহলে আলটিমেট ভি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, এইটা যেহেতু জিরোতে মাল্টিপ্লাই, জিরো হয়ে গেল। তাহলে ভি ইকুয়াল টু কিন্তু এটা কনস্ট্যান্ট, মানে সি এর ভ্যালু পড়ে থাকছে, সি কি এটা কনস্ট্যান্ট, সেটা ছিল একটা কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট সি, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এই যে সি এর ভ্যালুটা, এই সরি কি বলে
মানে ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাট দ্য সেন্টার। তাহলে ভোল্টেজ সেন্টার যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, সারফেসে কত হবে? এবার যদি তুমি স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসে ভোল্টেজ কত? এখানে ছবিকে দেখাই। এবার স্ফিয়ার তুমি কনসিডার করলে, তাহলে এর সারফেসে ভোল্টেজ কত? কারণ তুমি দেখবে এর সমস্ত চার্জ এর মধ্যে কনসেন্ট্রেট রয়েছে, তাহলে কিউ বলবে। তাহলে এখানে চার্জ কত হয়, ভোল্টেজ কত হয়? ভি ইজ ইকাল টু কিউ বাই 4πε0 ইন্টু, এটাকে ক্যাপিটাল আর ধরে নাও, ক্যাপিটাল আর। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজটা, বুঝতে পারলে? বিভবটা। তাহলে বিভবটা তুমি কি দেখতে পাচ্ছ, যে রেডিয়াস মানে কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ করছে না, কারণ এই আরটা কিন্তু ফিক্সড। তাহলে রেডিয়াসটাও কিন্তু তোমার, এই ভোল্টেজটাও কিন্তু তোমার কনস্ট্যান্ট। বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।